সামাজিক অস্থিরতার প্রভাব আমাদের দেহে এবং মনে যেমন পড়ে, তেমনি আমাদের বিভিন্ন সম্পর্কগুলোর উপর এর প্রভাব ভীষণভাবে আমরা লক্ষ্য করতে পারি। সাম্প্রতিক সময়ে যে সামাজিক রাজনৈতিক পরিবর্তনের ভেতর দিয়ে আমরা গিয়েছি, তার প্রভাব সর্বত্র আছে। খুব স্পেসিফিকলি আমরা যদি শিক্ষাঙ্গনের দিকে তাকাই, সেখানেও আমরা এর বড় একটা প্রভাব দেখি, বিশেষ করে ছাত্র এবং শিক্ষক সম্পর্কের মাঝে। যে সম্পর্কটি একজন শিক্ষার্থীর বেড়ে ওঠার জন্য ভীষণ প্রয়োজনীয়। সুপ্রিয় দর্শক, প্রমিসেস জানতে চাই আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এই বিশেষ বিষয়টি নিয়ে আলোচনা শুনবার জন্য। আজ আমরা যে বিষয়টি নির্ধারণ করেছি সেটি হচ্ছে সামাজিক অস্থিরতা, ছাত্র শিক্ষক সম্পর্কে এর প্রভাব এবং করণীয়। আর এই বিষয়ে কথা বলবার জন্য আমরা স্টুডিওতে নিয়ে এসেছি একজন কাউন্সিলিং সাইকোলজিস্টকে। তিনি হচ্ছেন ডক্টর মোহাম্মদ সেলিম চৌধুরী। কেমন আছেন? আপনাকে স্বাগতম আমাদের স্টুডিওতে। অনেক অনেক ধন্যবাদ। ভালো আছি। সেলিম চৌধুরী, আপনি একজন কাউন্সিলিং সাইকোলজিস্ট এবং শিক্ষকতার সাথেও ভীষণভাবে জড়িত আছেন। তো আসলে সেই কারণেই এই ছাত্র শিক্ষক সম্পর্ক নিয়ে আপনার সাথে কথা বলার জন্য আমরা নির্ধারণ করেছি। বিভিন্ন সময়ে এই যে অস্থির সময় আমরা পার করেছি এবং করছি, নানান রকম অস্থিরতা, শুধু সামাজিক রাজনৈতিকই বলবো না, বৈশ্বিক অস্থিরতাও এর মধ্যে আসলে আছে। এই ধরনের অস্থিরতা আপনি যেমন একজন শিক্ষক, আপনার সাথে আপনার যে ছাত্র, তার সম্পর্কে কিরকম ভাবে প্রভাব ফেলেছে সেই গল্পটি শুনবো আজকে। তার আগে যদি একটু প্রেক্ষাপট জানতে পারি আমরা, যে কি কি ধরনের পরিবর্তনের ভেতর দিয়ে আপনারা গেছেন বলে মনে করেছেন। আপনি খুবই চমৎকারভাবে বলেছেন যে আমরা আসলে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের অস্থিরতার মধ্যে দিয়ে আমাদের দিন পার করছি। জি। এবং সেই অস্থিরতাগুলো বিভিন্ন, আমরা বলি যে প্রেক্ষাপটে ঘটছে এবং বিভিন্ন স্তরে ঘটছে। জি। সেটা হতে পারে পারিবারিক পর্যায়ে, সামাজিক পর্যায়ে এবং রাষ্ট্রীয় পর্যায়ে এবং আন্তর্জাতিক পর্যায়ে। এবং সেই অস্থিরতাগুলো কখনো কখনো হইতে পারে অর্থনৈতিক, কখনো কখনো রাজনৈতিক, কখনো কখনো বৈষয়িক, কখনো কখনো বিভিন্ন ধরনের দুর্যোগ। তো এই প্রত্যেকটি যে আমি বলবো যে অস্থিরতা, সেই অস্থিরতার প্রভাব কিন্তু আমাদের সকল স্তরে পড়ে। অর্থাৎ সেটা আমাদের, আবারও আমি যদি বলি আমার দেহ মনে পড়ে, আমি যদি বলি আমি অ্যাজ এ অভিভাবক হিসেবে আমার সন্তানদের সাথে পড়ে, আমার ওয়াইফের সাথে পড়ে, ইভেন আমি যখন কর্মক্ষেত্রে রয়েছে আমাদের সহকর্মীদের সাথে পড়ে, আবার আমি যদি শিক্ষক হই তাহলে আমার ছাত্রদের সাথেও পড়ে। আবার ঠিক যেই ছাত্রটা আমার সাথে যোগাযোগ করছে সেই ছাত্রটাও কিন্তু সমাজেরই একটি অংশ, সেও কোনো না কোনো ভাবে ওই অস্থিরের প্রভাবের মধ্যে দিয়েই তার দিন অতিক্রম করে। তো ফলে যে কোনো ধরনের অস্থিরতা সেটা কিন্তু সকলের মতোই আমাদের ছাত্র শিক্ষকের মধ্যেও একটি প্রভাব বিস্তার করে। যেমন আমি যদি গত আমাদের যে ছাত্র জনতার আন্দোলন, তার যে প্রভাব এবং সেখানে যে অস্থিরতা তৈরি হয়েছে এবং অস্থিরতা পরবর্তী যে আমরা সময় পার করছি, সেখানেও কিন্তু আমাদের ছাত্র শিক্ষকদের মধ্যে একটি প্রভাব লক্ষণীয় রয়েছে। যদি আমি বলি যে এটি একটি ট্রমাটিক এক্সপেরিয়েন্স সকলের জন্য, এবং শিক্ষার্থীরা আসলে আমরা যে আন্দোলনটা করেছিলেন সেই আন্দোলনে তারা অনেক ধরনের সহিংসতা দেখেছেন, অনেক অভিজ্ঞতার মধ্যে দিয়ে গিয়েছেন যেগুলো নেতিবাচক, রিউমার এবং অনেক সহিংসতাও তারা লক্ষ্য করেছেন, নিজেরা উপলব্ধি করেছেন এবং নিজেরা সে তার মধ্যে দিয়ে গিয়েছেন। ফলে তাদের মনোজগতে একটি প্রভাব তৈরি হয়েছে এবং তারা কখনো কখনো আমরা যদি বলি ট্রমার যে রিঅ্যাকশন গুলো রয়েছে সেগুলো তাদের মধ্যে দেখা দিচ্ছে, তাদের মধ্যে অস্থিরতা দেখা দিচ্ছে, তারা অল্পতে উত্তেজিত হয়ে যাচ্ছেন, তারা অনিশ্চয়তার মধ্যে রয়েছেন, তাদের আমরা যদি বলি তাদের মধ্যে ওই যে আত্মনিয়ন্ত্রণ করার কৌশল সেটা হয়তো একটু আমরা যেটা বলি যে ট্রমার পরবর্তী যে রিঅ্যাকশন গুলো সেগুলো আমি তাদের মধ্যে লক্ষ্য করি। এবং তারা মানে কোনো ধরনের আবেগীয় নিয়ন্ত্রণ করতে আগের চেয়ে একটু দুর্বল অবস্থায় রয়েছে। ফলে কি বলে ইমোশনাল ইরেগুলেশন সিস্টেম তাদের হয়েছে। ফলে এবং তাদের মনোযোগের ঘাটতি রয়েছে, তাদের লেখাপড়া নিয়ে তাদের উদ্বিগ্নতা রয়েছে, তাদের ভবিষ্যৎ জীবন নিয়ে তাদের উদ্বিগ্নতা রয়েছে। তো এই প্রেক্ষাপট কিন্তু শিক্ষার্থীদের মধ্যে রয়েছে। ফলে
শিক্ষার্থীরা কিন্তু আমরা যেটাকে বলতে পারি যে একটু হাইপার স্টেটে রয়েছে, আচ্ছা রাইট? তো এই হাইপার স্টেটের ফলে তারা যে কখন অনেক সময় কি করে ফেলছেন সেটা তাদের অনেক সময় তারা একটু নিয়ন্ত্রণহীনতার মধ্যে থাকেন, অর্থাৎ আগে যেই নিয়ন্ত্রণটা তারা করতে পারতেন এখন একটু কম নিয়ন্ত্রণের মধ্যে থাকেন। এবং এছাড়াও তারা হয়তো অনেক নেতিবাচক সংবাদ পান, অনেক রিউমার পান, ফলে সেগুলো তাদেরকে আর উত্তেজিত করে দেয় এবং এই উত্তেজনার ফলে তাদের আচরণটাও কিন্তু গঠনমূলক হচ্ছে না। তো ফলে এটা একটি দিক। আরেকটি দিক যেটা হয়েছে যে তারা আসলে আমি যদি দেখতে পেয়েছি যে তারা শিক্ষকদেরকে অভিভাবক তুল্য মনে করেন এবং তারা আশা করেন যে শিক্ষকরা আসলে তাদের সকল ধরনের বিপদ আপদ অথবা তাদের প্রতিকূল অবস্থার মধ্যে শিক্ষকরা অভিভাবকের মতো করে তাদের সাথে ঢাল হিসেবে কাজ করবেন এবং এটা কখনো কখনো হয়তো তারা তাদের প্রত্যাশা অনুসারে পান নাই বা তারা যতটুকু প্রত্যাশা করেছিলেন হয়তো শিক্ষক যারা রয়েছেন তারা ওইরকম ভাবে তাদের প্রত্যাশা পূরণ করতে পারেননি। ফলে এই প্রভাবের কারণে কিন্তু তাদের মনোজগতে একটি আমি বলবো যে কষ্টকর অভিজ্ঞতা তৈরি হয়েছে, কখনো কখনো ক্ষোভের অভিজ্ঞতা তৈরি হয়েছে এবং এটাও আবার কখনো অনেকের ক্ষেত্রে সেটা প্রকাশিত হয়েছে। তো এই প্রকাশিত হওয়া তাদের ভিতরে যে কষ্ট, তাদের ভিতরে যে ক্ষোভ, এই কারণেও শিক্ষকদের মধ্যে হয়তো অনেকের মধ্যে আমরা দেখতে পেয়েছি যে তাদের ভিতরে একটি কষ্ট তৈরি হয়েছে, কারণ তারাও তাদের সীমাবদ্ধতা, তাদের অবস্থান থেকে তারা যতটুকু করতে পেরেছেন সেটাকেও ছাত্ররা সেভাবে ইতিবাচকভাবে হয়তো অনেক গ্রহণ করেননি অনেক ক্ষেত্রেই। ফলে এই দুই পক্ষের মধ্যে একটি দ্বান্দ্বিক সম্পর্ক, আমি বলবো যে দুই পক্ষই যেটা হয়েছে যে একজন আরেকজনকে হয়তো ভুল বুঝতে পেরেছেন অথবা একজন আরেকজনের কাছে এমন প্রত্যাশা করছেন যে প্রত্যাশাটা হয়তো তারা পূরণ করতে পারেনি। প্রত্যাশাটা করা স্বাভাবিক, কারণ তারা শিক্ষকদেরকে তো অভিভাবকের তুল্যই মনে করেন। তো ফলে এটা একটি কেমন জানি মনে হয়েছে যে তাদের দুই পক্ষের মধ্যে একটি মনোমালিন্যের একটি সম্পর্ক, মান অভিমানের সম্পর্ক, টানাপোড়েনের একটি সম্পর্ক আমরা লক্ষণীয় হচ্ছে বলে আমার কাছে মনে হয়েছে। আমি বিভিন্ন আমাদের সহকর্মী এবং শিক্ষার্থীদের সাথে কথা বলে আমার অ্যাজ এ সাইকোলজিস্ট হিসেবে এটা অনুমান হয়েছে। একটু যদি এক্সপেরিয়েন্স শেয়ার করতে পারেন আমাদের, যেমন এই যে এইরকম একটা পরিবর্তনের পরে তো ক্লাস শুরু হলো এবং শিক্ষকরা ক্লাসে গেল, ছাত্রদেরকে ফেস করছে, ছাত্ররাও শিক্ষকের ক্লাস অ্যাটেন্ড করছে, সেই জায়গাটাতে আসলে কেমন হচ্ছে, সেই কেমিস্ট্রিটা কেমন হচ্ছে সেই ছাত্র শিক্ষক? আমি যেটা অনেকের সাথে কথা বলে এবং অনেকের সাথে আমার মানে পেশাগত অভিজ্ঞতার আলোকে যেটা দেখতে পেয়েছি, যেমন একটা অভিজ্ঞতার কথা বলতে পারি, যেমন একজন শিক্ষক বলছিলেন যে শিক্ষকরা ছাত্ররা তার ফেসবুক পোস্টে একটু কমেন্ট করেছেন। তো সেই কমেন্টে আসলে নেগেটিভ কমেন্ট একটু কমেন্ট করেছেন, যেটা তার সাথে যায় না বলে তার কাছে মনে হয়েছে, বলে এটাতে উনি কষ্ট পেয়েছেন। কিন্তু পরবর্তীতে আবার ওই শিক্ষার্থীরাই তার ভুল বুঝে তার সাথে এসে দুঃখ প্রকাশ করেছে, কিন্তু তার ভিতরে যে কষ্টটা সেটাকে কিন্তু উনি পুরোপুরি মুছে ফেলতে পারেননি। আবার উনি হয়তো শঙ্কার মধ্যে রয়েছেন যে ভবিষ্যতেও অন্য কোনো শিক্ষার্থী তাকে আবার এই ধরনের মানে আমি বলবো যে কাঠগড়ায় দাঁড় করান কিনা। তো এরকম ওনার কষ্টটা রয়েছে। ঠিক একই রকম ভাবে শিক্ষার্থীদের ক্ষেত্রে হচ্ছে যে আমরা তো প্রত্যাশা করেছিলাম যে আমাদের শিক্ষকরা সম্পূর্ণভাবে আমাদের সমর্থন করবেন, কিন্তু ওনারা করেন নাই, অনেকেই করেন নাই। তো এটা নিয়ে ওনাদের ভিতরে, শিক্ষার্থীদের ভিতরে একটু কষ্টের জায়গা রয়েছেন যে মনে হয় ওনারা আমাদের পরিপূর্ণ সমর্থন করছেন না। তো এই দুই পক্ষের এই ধরনের মানসিক, এটা আমি বলবো মানসিক, এবং উভয় পক্ষই কি চাচ্ছেন যে না এই পরিস্থিতিটা সহনীয় হয়ে যায়, কিন্তু এতে করে সহনশীলতা আসুক, দুপক্ষের মাঝে সহনশীলতা আসুক। কিন্তু যেটা হয়েছে যে অনেকের মনে এটার প্রভাব নেতিবাচক পড়েছে। যেমন আমি অনেক শিক্ষককে শুনেছি যে সে তার আগের চেয়ে এখন তার নেতিবাচক আচরণগুলো বেড়ে গিয়েছে। যেমন সে কখনো কখনো, যারা যেমন ছেলে শিক্ষকদের ক্ষেত্রে আমি অনেক পেয়েছি, তারা তাদের ধূমপান বাড়িয়ে দিয়েছে, রাইট? এবং হয়তো তারা একটু মনমরা হয়ে থাকছেন, আগে থেকে বেশি ডিপ্রেসিভ একটি সিমটম তাদের মধ্যে দেখা দিচ্ছে, তাদের পরিবারে গিয়ে তাদের মধ্যে হয়তো অস্থিরতা তারা প্রকাশ করছেন। ঠিক আবার শিক্ষার্থীদের ক্ষেত্রেও রয়েছে, অনেক শিক্ষার্থীরা শিক্ষকদের সাথে খুব ভালো বন্ডিং থাকে, ওই শিক্ষার্থীদের মধ্যে একটি অনুতপ্ততা তৈরি হয়েছে
একটি এমন একটি অবস্থা তৈরি হয়েছে যে আমরা কি ভুল করছি কিনা শিক্ষকদের সাথে এরকম আচরণ করে, সেটাও কাউকে কাউকে আবার অনুতপ্ত করে তুলছে। এবং এই অনুতপ্ততার ফলেও দেখেছি আমি অনেকের সাথে কথা বলে তাদের মধ্যে আবারও বিষণ্ণতা, তারপরে হচ্ছে রাতে ঘুম না আসা, উদ্বিগ্নতা, তাদের মধ্যে হচ্ছে পড়াশোনায় মনোযোগহীনতা, এবং ওই একই দৃশ্য তাদের মাথায় আসতেছে। ফলে তারা কোনো কাজেই মনোযোগ ঠিক মতো দিতে পারছেন না, এবং এর প্রভাবে অনেকে আবার দেখা যাচ্ছে যে আইসোলেশন হয়ে যাচ্ছেন। আবার কেউ কেউ প্রভাবটা সম্পর্কে আমরা একটু বিরতির পরে শুনি, এটা বিরতির সময় হয়েছে। তো অনেক ধরনের প্রভাব লক্ষণীয় হচ্ছে। হ্যাঁ, আমরা শুনবো, কারণ অনেক আছে আসলে। প্রিয় দর্শক, একটা ছোট্ট বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকবেন আশা করছি। ছোট্ট বিরতি নিয়ে ফিরে এসেছি প্রমিসেস জানতে চাইয়ে। কথা হচ্ছে সামাজিক অস্থিরতা, ছাত্র শিক্ষক সম্পর্কের প্রভাব ও করণীয় নিয়ে ডক্টর মোহাম্মদ সেলিম চৌধুরীর সাথে। সেলিম চৌধুরী, যেখানটায় ছিলাম যে কি ধরনের প্রভাব পড়ছে আপনি শিক্ষকদের উপরে, এই যে অস্থিরতা সেটার প্রভাব বললেন, মানে ছাত্র শিক্ষক সম্পর্কে যে টানাপোড়েন হচ্ছে সেটার যে প্রভাব, তার শিক্ষকদের উপরে কিছু প্রভাব আছে এবং ছাত্রদের উপর প্রভাব আছে, যেখানে আপনি ট্রমার কিছু লক্ষণের কথাও বলেছেন। আমরা এরপরে যদি জানতে পারি। ঠিক বলেছেন আপনি। আমি এই পুরো ঘটনার পরিপ্রেক্ষিতে শিক্ষক এবং শিক্ষার্থীদের সাথে পেশাগত কাজ করতে গিয়ে দেখেছি যে তাদের উভয় পক্ষের মধ্যেই অনেক লক্ষণ দেখা দিচ্ছে, যেগুলো আসলে আমি বলবো যে ট্রমা পরবর্তী যে লক্ষণগুলো দেখা যায় সেরকম। যেমন শিক্ষার্থীদের সাথে কথা বলতে গিয়ে দেখেছি যে তারা আমাদের 5ই আগস্টের পূর্ববর্তী যে ঘটনাগুলো রয়েছে সেই ঘটনাগুলোর ইমেজ তাদের ব্রেনে চলে আসতেছে, অর্থাৎ ওগুলো ফ্ল্যাশব্যাক হচ্ছে। যেমন কেউ কেউ আমাকে বলেছিলেন যে আমি শহীদ অনেক মানুষের দৃশ্য তারা দেখতে পায়। যেমন সাইদের গল্প বলেছেন অনেকে মুগ্ধের কথা বলেছেন, অনেকে তার এলাকায় যে বিভিন্ন ধরনের সহিংসতা রয়েছেন সেগুলোর দৃশ্য তাদের মাথায় আসছেন, বিভিন্ন ধরনের সাউন্ডের শব্দ তারা পাচ্ছেন, যেগুলো ওই সময়কার। তো ফলে এগুলো তাদের ভিতরে কিন্তু একটি রিয়াকশন তৈরি করছে এবং অস্থিরতা তৈরি করছে। এবং এই অস্থিরতাটা কিন্তু আমরা বাইরে থেকে লক্ষ্য করছি তার আচরণগত অসুবিধা হিসেবে, কিন্তু এটা আসলে আচরণগত অসুবিধাটা হচ্ছে কিন্তু তার ওই ইমোশনাল যে এক্সপেরিয়েন্স তার মধ্যে থেকে হচ্ছে। তো ফলে আমরা বাইরে থেকে একভাবে তাদেরকে অবজার্ভ করছি, কিন্তু তারা ভিতরে অন্য একটি অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাচ্ছে। এটা কিন্তু আমাদেরকে আমাদের যারা পরিবার রয়েছে, বিদ্যালয় কর্তৃপক্ষ রয়েছে এবং অন্যান্য যারা পেশাজীবী রয়েছে তাদেরকে এটা লক্ষ্য করতে হবে বা বুঝতে হবে যে আসলে তারা যে আচরণগুলো করছে সেই আচরণগুলো আসলে তাদের ইচ্ছাকৃত না, এগুলো হচ্ছে তাদের ওই ইমোশনাল যে রিয়াকশনের একটি ফল আমি হিসাবে দেখতে পাই। এবং এটা কিন্তু তারা এখনো বয়ে বেড়াচ্ছে এবং এখনো তারা ওই অভিজ্ঞতাগুলো নিয়ে তারা যাচ্ছে। ফলে তাদের কোথাও শেয়ার করার কোনো জায়গা নাই, কোনো স্পেস নাই, তারা শেয়ার করতে পারছে না। ফলে আমার কাছে যেটা মনে হয় যে ওই অভিজ্ঞতাগুলোর মধ্যে দিয়ে যারা যাওয়ার ফলেই তাদের মধ্যে আচরণগত যে অসঙ্গতিগুলো রয়েছে দেখা দিচ্ছে, সেগুলো একটু বেশি ফুটে উঠছে বলে আমার কাছে মনে হচ্ছে। আপনি যেটা বলেছেন যে আমরা যেটা নিয়ে কথা বলছি আসলে ছাত্র শিক্ষকের মাঝে সম্পর্ক, তো সেখানে কখনো ভুল বোঝাবুঝি আছে, অবশ্যই ভুল বোঝাবুঝি আছে। তো এখানে যে যদি মানে কারোর ক্ষেত্রে যদি দেখা যায় যে চাপা ক্ষোভ নিয়ে সে মানে শিক্ষকের সাথে সে ইন্টারঅ্যাক্ট করছে কিংবা ক্লাসে যাচ্ছে, মানে সেটা একটা কেমন একটা ব্যাপার আসলে। খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট। তো ভিতরে যদি আমার কোনো ক্ষোভ কষ্ট থাকে সেটা কিন্তু আমি যখন ইন্টারঅ্যাক্ট করব তখন কোনো না কোনো ভাবে কি হবে, প্রকাশিত হবে। সেটা ভার্বাল প্রকাশিত হোক অথবা নন ভার্বাল প্রকাশিত হোক, অথবা গলার টোনে প্রকাশিত হোক, অথবা আমার চেহারায় প্রকাশিত হোক, এগুলো কিন্তু হয়। এবং এটা কিন্তু অপর পক্ষ এটা বুঝতে পারে যে আগে তো এরকম ছিল না, এখন এরকম। তো ফলে এটা কিন্তু আমরা বলবো যে আসলে কেউ সচেতন ভাবে করছে না, এটা কিন্তু তার আনকন্ট্রোল একটি বিহেভিয়ার হয়ে যাচ্ছে, যার আসলে কারণটা হচ্ছে আমি বলবো যে ওই ঘটনার পরবর্তী তার মানসিক যে অভিজ্ঞতার মধ্যে দিয়ে সে যাচ্ছিল বা এখনো যাচ্ছে সেটারই ফল। এই ভুল বোঝাবুঝিটা কিন্তু কেউ কাউকে দোষারোপের জায়গা থেকে আমরা দেখতে চাই না। আমরা মনে করি এটা হচ্ছে তার অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাওয়ার প্রভাবে তার আচরণগত যে পরিবর্তনটা হচ্ছে সেটা আসলে তার ইচ্ছাকৃত না, অনিচ্ছাকৃত
এবং আনকন্ট্রোল। ডেফিনেটলি এটা আনকন্ট্রোল, কিন্তু অ্যাকচুয়ালি এই বিষয়গুলো এখন অনেক প্র্যাকটিসড হয়েছে, যে শিক্ষকদের প্রতি যথেষ্ট ক্ষোভ আছে সেটা প্রকাশ করেছে, আবার সেই শিক্ষককে কাজে যেতেও হচ্ছে, সেই শিক্ষককে আবার ফেসও করতে হচ্ছে। সেখানটিতে আসলে সম্পর্কটা মানে যথেষ্ট তিক্ত একটা সম্পর্কই এগিয়ে গেছে এবং যাচ্ছে। এর নজির কিন্তু এখন আছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে। আপনি যেটা বলেছেন আমি বলবো যে হ্যাঁ, তবে অনেকটা কমেছে। মানে এখনো শিক্ষার্থীদের সম্পর্কগুলো অনেক উন্নতি হচ্ছে, এবং কারণ যত দিন যাচ্ছে তত এটা আস্তে আস্তে আমরা বলি যে হিল হবে, এবং হিল হলে উভয় পক্ষই এটাকে স্বাভাবিক একটি ঘটনা হিসেবে দেখবেন, এবং অনেক ধরনের নলেজ তাদের কাছে যাচ্ছেন। এবং আমি দেখতে পাই যে শিক্ষার্থীরা এখন উপলব্ধি করতে পারছেন যে আসলে তারাও এই অভিজ্ঞতার মধ্যে দিয়ে গিয়েছেন বলে তারা এরকম আচরণ করছেন। আবার শিক্ষকরা উপলব্ধি করছেন যে আসলে তারাও ট্রমাটিক এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে গিয়েছে বলে তারা এরকম করছেন, তারা ইচ্ছাকৃত করেন নাই। তো ফলে উভয় পক্ষ কিন্তু এই জ্ঞান এবং অভিজ্ঞতাটা থেকে তারা শিখছেন, এবং এটা আসলে অনেকটুকু আমি কি বলবো যে একটি আমরা সহনীয় পর্যায়ের দিকে যাচ্ছে এবং উন্নতি হচ্ছে। এটা আমার দিক থেকে এখনো অনেক জায়গায় মনে হচ্ছে। আপনি যে সহনশীলতার কথা বলেছেন, আসলে মূলত প্রবলেমটা তৈরি হয় যখন দুই পক্ষের দুটো মত থাকে, এবং সেটাই অ্যাকচুয়ালি হয়েছে যে হয়তো শিক্ষকের একটা মত আছে, ছাত্রদের আরেকটা মত আছে, কিংবা দুজনেরই হয়তো মতটা একই কিন্তু বাউন্ডারিটা কোথায় কতটুকু সেই জায়গাটাতে মিলছে না, সেখানটাতে অ্যাকচুয়ালি সহনশীলতার অভাব তৈরি হয়েছে। আমি আবারও বলবো যে আপনার সহনশীলতাটা কিন্তু রয়েছে, আছে, ছিল, কিন্তু বিষয়টা হচ্ছে যে যখনই মানুষ কোনো এরকম অস্থিরতার মধ্যে দিয়ে যায় তখন টেম্পোরারি কিন্তু এই সহিংসতাটা আমরা বলি থ্রেশহোল্ড লেভেলটা একটু নিচে নেমে যায় বা আপ ডাউন করে। ফলে ওই আপ ডাউনের ফলেই এটা কিন্তু কখনো কখনো একটু এমন ভাবে প্রকাশিত হয় মনে হচ্ছে যে আসলে সহিংসল না, কিন্তু সেটা না। আমি বলবো থ্রেশহোল্ড লেভেলটা একটু আপ ডাউন করে। কারণটা হচ্ছে যখনই আপনিও ব্যক্তিগতভাবে অভিজ্ঞতা দেখবেন, আমরাও ব্যক্তিগতভাবে দেখি, যখন আমরা বেশি স্ট্রেসে থাকি অথবা কোনো ক্রাইসিস পার করি তখন কিন্তু আমারও সহিংসলতার মাত্রা কি হয়ে যায়, কমে যায়। হ্যাঁ, সেটা সত্য। সেই জায়গাটা আসলেই হয়, এটা ফ্যাক্ট। কিন্তু আমাদের মানে চেষ্টাটা নিশ্চয়ই থ্রেশহোল্ডের কাছাকাছি থাকা, তাই না? কারণ হচ্ছে যে জায়গাটাতে এই যে কোনো শিক্ষককে কিংবা কোনো ছাত্রকে যখন পার্সোনাল অ্যাটাক করে কথা বলা হচ্ছে, সেটা তাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করা, তাকে পারিবারিক ব্যক্তিগতভাবে হেয় প্রতিপন্ন করা, এইরকম কিছু অভিজ্ঞতার ভেতর দিয়ে তাকে যেতে হচ্ছে। সেটা আমাদের তো এখন সোশ্যাল নেটওয়ার্কের সময়টা ভীষণ মানে সোশ্যাল নেটওয়ার্কের একটা বড় ভূমিকা আছে, এবং সেখানে দেখা যাচ্ছে খুব পার্সোনাল অ্যাটাক করা হচ্ছে। একজন করছে তো গ্রুপে অনেকে করতে শুরু করে দেয়। এই জায়গাগুলো সম্পর্কে কি বলবেন? আপনি খুবই চমৎকার করে বলেছেন। আসলে এটাই হচ্ছে একটু আমাদের দিক থেকে একটা নেগেটিভ একটি অভিজ্ঞতার কথা বলি, যে এটাই যেন এমন পর্যায়ে না যায় যেন ব্যক্তিগত কোনো মানে আমি বলবো যে পর্যায়ে যেন না চলে যায়। এটা যেহেতু একটি সামগ্রিক পর্যায়, সেই সামগ্রিক পর্যায়টাকেই বিবেচনায় দেখতে হবে। ফলে উভয় পক্ষকে আমরা যদি এই জায়গাটাতে আরেকটু মাইক্রো বিশ্লেষণের মধ্যে দিয়ে যাই, যে এই যে মানুষটি এভাবে পার্সোনালি অ্যাটাকড হচ্ছে, সে আসলে কেমন মানসিক অবস্থার ভেতর দিয়ে যান তখন? আমি আপনাকে প্রথমে যেমন একজনের অভিজ্ঞতা বলেছিলাম, একজন শিক্ষকের অভিজ্ঞতা, যে উনি বলেছিলেন যে ওনার ফেসবুক স্ট্যাটাসে ওনাকে কেউ একজন এরকম কোন একজন শিক্ষার্থী, যে শিক্ষার্থীকে উনি অনেক বেশি ভালোবাসেন বা ভালোবাসতেন আগে, তো ওই শিক্ষার্থী যখন তাকে এরকম স্ট্যাটাস দিয়েছিল তারপর দিন থেকে সে বলল যে আমি ঘুমাইতে পারছিলাম না। ওই ফেসবুকের স্ট্যাটাসটা আমাকে চোখে বারবার আসতেছিল, এবং আমি ঘুম থেকে মানে যেটাকে আমরা নাইটমেয়ার বলি, লাফ দিয়ে উঠে যাচ্ছিলাম যে আমাকে কি পরের দিন দিয়ে এরকম একটি অভিজ্ঞতার সম্মুখীন হতে হবে কিনা, অথবা এর চেয়ে ওর্স্ট হবে কিনা, অথবা আমি কি কোনোভাবেই আরো বেশি ভয়ঙ্কর কোনো আক্রমণের শিকার হব কিনা। তো এরকম কোনো উদ্বিগ্নতা তার ভিতরে কাজ করেছে, এবং ওই অভিজ্ঞতা নিয়ে উনি আবার কর্মস্থলে এসেছেন, এবং আসার পর উনি এটা আবার একটু নিউট্রাল দেখতে পেয়ে ওনার ভিতরে আশ্বস্ততা তৈরি হয়েছে। তো সবার ক্ষেত্রে নিশ্চয়ই এত সহজে হয়ে যায় না। না, আমি সেটাই বলছি যে এটা এখনো যে কে কিভাবে সেটাকে নিয়েছেন সেটা কিন্তু আমরা জানি না। দুই একজনের অভিজ্ঞতা আমরা জানি, কিন্তু হয়তো অন্যরাও অনেকে অভিজ্ঞতার মধ্যে দিয়ে গিয়েছেন যেটা আমরা কিন্তু জানি না। ফলে এই পরিস্থিতিকে মোকাবেলা করার জন্য আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে আসলে দ্রুত এর প্রতিরোধ বা প্রতিকারমূলক ব্যবস্থাগুলো গ্রহণ করা দরকার। সেটা
ব্যক্তিগত পর্যায় থেকে হতে পারে, প্রাতিষ্ঠানিক পর্যায় থেকে হতে পারে, রাষ্ট্রীয় পর্যায় থেকে সেই ব্যবস্থাগুলো নেওয়া দরকার বলে আমার কাছে মনে হয়েছে। কারণ এখনই উপযুক্ত সময়। কারণ এই সময়টা যদি আরো বেশি দীর্ঘস্থায়ী হয় তাহলে কিন্তু সেটা আমরা যেটাকে বলি যে ছাই চাপা আগুনের মতো ভিতরে কিন্তু এই আগুনটা থেকেই যাবে, হয়তো পরে অন্য কোনোভাবে সেটা প্রকাশিত হবে। একদমই। আমরা শুনবো আরেকটা বিরতি নিয়ে এসে। দর্শক, আরেকটা বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। ছোট্ট বিরতি নিয়ে আবারও ফিরে এসেছি প্রমিসেস জানতে চাই। কথা হচ্ছে ডক্টর মোহাম্মদ সেলিম চৌধুরীর সাথে সামাজিক অস্থিরতা, ছাত্র শিক্ষক সম্পর্কে এর প্রভাব ও করণীয় নিয়ে। সেলিম চৌধুরী, যেখানটায় ছিলাম আমরা, যে এই যে টানাপোড়েন, সামাজিক অস্থিরতার কারণে যে সম্পর্কে টানাপোড়েন ছাত্র এবং শিক্ষকের মাঝে, এর প্রভাবগুলো সম্পর্কে আমরা শুনেছি। আরো কিছু অবশ্যই শুনবার বাকি আছে। আপনি একটা জায়গায় বলেছিলেন যে বিভিন্ন রকম ম্যাল অ্যাডাপটিভ বিহেভিয়ার কোপিং মেকানিজমের সাথে চলে আসে, যে অস্থিরতা হচ্ছে, সম্পর্কে টানাপোড়েন হচ্ছে, সেখানটাতে নিজেকে ইমোশনাল রেগুলেশনের জন্য অনেক সময় এমন কিছু কাজ করছি যেগুলো অ্যাকচুয়ালি প্রপার না, ম্যাল অ্যাডাপটিভ বলে যেগুলোকে। সেরকম কিছু উদাহরণ যদি আমরা জানতে পারি। আসলে যে কোনো ক্রাইসিসের ফলেই মানুষ যেই রিয়াকশন গুলো দেয়, কখনো কখনো সেই রিয়াকশন গুলোকে আমরা বলি অধিকাংশ ক্ষেত্রে ম্যালাডাপটিভ হয়ে থাকে। যেমন এই প্রেক্ষাপটে আমি অনেকের সাথে কথা বলে দেখেছি যে তাদের অনেক ধরনের নেতিবাচক আচরণ বৃদ্ধি পেয়েছে, বা আমরা যদি বলি ডিস্ট্রাকটিভ বা ধ্বংসাত্মক আচরণ বৃদ্ধি পেয়েছে। সেটা হতে পারে তার নিজের উপর, সেটা হতে পারে অন্যদের উপর। যেমন অনেকেই আমার সাথে শেয়ার করেছেন যে তার আগে থেকেই ঘুমের ব্যাঘাত ঘটাচ্ছেন, সে অনিয়ন্ত্রিতভাবে ঘুমাচ্ছেন। কেউ কেউ বলেছেন যে তার আগে মাদক নেওয়ার সম্ভাবনা ছিল বা কম ছিল, এখন মাত্রা বেড়ে গিয়েছে। কেউ কেউ বলেছেন যে তার উত্তেজিত আচরণের মাত্রা বেড়ে গিয়েছে। এটা বোধ পক্ষ, শিক্ষক এবং ছাত্র উভয় পক্ষের মধ্যে। এবং তাদের আচরণের মধ্যে আগে যে দৈনন্দিন নিয়মতান্ত্রিকতা ছিল সেগুলো এখন ভেঙে চুরমারের মতো হয়ে গিয়েছে। অর্থাৎ এখন তারা কখন কি করছেন সেটাও তারা জানেন না, অর্থাৎ আগে নিয়ন্ত্রিত লাইফ তারা লিড করছেন। তো ফলে মাদকের মতো কিন্তু ভয়ঙ্কর যেই আমি বলবো যে অভিজ্ঞতাটা, সেটার কিন্তু বেড়ে যাচ্ছে। মানে মাদকের ব্যবহার বেড়ে যাচ্ছে, মাদকের ব্যবহার বেড়ে যাচ্ছে, মাত্রা বেড়ে যাচ্ছে। অর্থাৎ আগে কেউ হয়তো একটা দুটো ধূমপান করতেন, আমি যদি ধূমপানের কথা বলি বা অন্যান্য মাদকের কথা বলি, হয়তো আগে মাত্রা কম নিতেন, কিন্তু এখন মাত্রা বাড়িয়ে দিয়েছেন। কারণ তিনি এই পরিস্থিতিটার সাথে নিজেকে মানিয়ে নিতে চাচ্ছেন, কোপ করতে চাচ্ছেন। এবং কোপ করতে গিয়ে উনি গঠনমূলক যেই উপায়গুলো রয়েছে সেগুলোর পরিবর্তে এরকম ধ্বংসাত্মক মূলক যেই কৌশলগুলো রয়েছেন বা উপায়গুলো রয়েছেন সেগুলোকে উনি বেশি বেছে নিয়েছেন। তো তাতে কি আসলে সমস্যার সমাধান হচ্ছে তার? আমি বলবো সমস্যার সমাধান তো হচ্ছেই না, বরং সেটা আরো বিপদ বাড়িয়ে দিচ্ছে। যেমন কারণ ওনার যে এই ধরনের মাদকাসক্ত বলি অথবা দৈনন্দিন জীবনের অনিয়ন্ত্রিত লাইফ বলি অথবা অন্যের সাথে উত্তেজিত আচরণ বলি অথবা অনিয়ন্ত্রিত মানে খাদ্য ব্যবস্থাপনা হইতে পারে, ঘুম ব্যবস্থাপনা যেগুলো রয়েছে, টাইম ব্যবস্থাপনা রয়েছে, সেগুলো হওয়ার ফলে কিন্তু তার দৈনন্দিন জীবনের উপর প্রভাব পড়ছে, তার মানসিক স্বাস্থ্যের উপর প্রভাব পড়ছে, তার কর্মের উপর প্রভাব পড়ছে এবং কখনো কখনো তার লেখাপড়ার উপর প্রভাব পড়ছে। যারা শিক্ষার্থী রয়েছেন তাদের লেখাপড়ার উপর প্রভাব পড়ছেন, ফলে আগে থেকে তার পারফরমেন্স কিন্তু নিচের দিকে নেমে যাচ্ছেন, এবং যেটা আমাদের জন্য আসলে আমি বলবো নেতিবাচক একটি অভিজ্ঞতা। সেটিও আরেকটা হতাশা তৈরি করছে, আরেক ধরনের অস্থিরতা, ফ্রাস্ট্রেশন বাড়িয়ে দিচ্ছে আমাদের। ডেফিনেটলি। এবং যেটা আমরা জানি যে অ্যাকচুয়ালি যে কোনো ড্রাগ সেটা আসলে অস্থিরতাকে আরো বাড়িয়েই দেয়, ওটা কখনো কমায় না। রাইট। আপনি জানবেন যে এখন অনেকে আছেন যে আমরা এখন যেটা দেখতে পাচ্ছি যে অনেকের পরীক্ষার সামনে চলে আসছে, কিন্তু হয়তো এই অস্থিরতার কারণে তারা পড়াশোনাটা ঠিক মতো করতে পারেন না। এখন পরীক্ষার সামনে এসে তাদের কাছে মনে হয়েছে যে তারা তো প্রত্যাশিত ফলাফল করতে পারবেন না, অথবা তাদের সিলেবাস শেষ হয়নি, ফলে তারা কি করছেন, রাত জেগে দীর্ঘ সময় অ্যাক্টিভ থেকে ওই পড়াশোনাটাকে কি করতে চাচ্ছেন, কভার করতে চাচ্ছেন। আর ওই দীর্ঘ সময় অ্যাক্টিভ থাকার জন্য তারা তো সহজ কৌশল হিসেবে মাদকের আশ্রয় নিচ্ছেন বলে আমাদের কাছে অনেকের অভিজ্ঞতা আমরা পেয়েছি। সেই অভিজ্ঞতা আছে। তো সেটা অনেক ভয়ঙ্কর বলে আমার কাছে মনে হয়েছে। এবং সেটার মানে ওটা যখন তারা ব্যবহার করতে শুরু করেন, এমনিতে তো তার যে অস্থিরতা আছে সেটা আছেই, সেটারও ভিন্ন ধরনের অস্থিরতা এনে যোগ করে দিচ্ছে। কিন্তু তাদের কাছে যেটা অভিজ্ঞতা হচ্ছে যে আমরা যেটাকে বলি শর্ট টার্ম একটি রিলিফ পান, কিন্তু এটা তার লং টার্ম যে ক্ষতির কারণ হচ্ছেন
সেটা আসলে সে পরে বুঝতে পারে। ডেফিনেটলি সেই সময় বুঝতে বুঝতে হয়তো আর তার বুঝবার ক্ষমতাটাও কমে যায়, অনেক দূরে চলে যায়। সেটা এটা ভালো বলেছেন যে বুঝবার ক্ষমতা থেকে হয়তো অনেক দূরে চলে যায়, কারণ সে তখন তার নিজের মাঝে থাকে না, তার সবকিছুরই নিয়ন্ত্রণ তখন নিয়ে নেয় ড্রাগ, তার তৈরি হয়ে যায় ডিপেন্ডেন্সি, এবং তিনি তখন ড্রাগের দিকেই আসলে তখন মনোযোগী হয়ে যান। তখন সমাজ সংসারের জন্য তিনি যা করছিলেন, যে কন্ট্রিবিউশন, সেগুলো আর তিনি করতে পান না, এবং আলটিমেটলি তারা হয়তো ড্রপ আউট হয়ে যায়। অনেক শিক্ষার্থীদের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে তারা ড্রপ আউট হয়ে যাচ্ছেন, অথবা একটা সেমিস্টার তারা অফ করে দিচ্ছেন, অথবা পরীক্ষায় খারাপ রেজাল্ট করছেন। এই ধরনের অভিজ্ঞতাগুলো আমরা দেখতে পাচ্ছি, এবং এটা আসলে তারা যে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছেন সেটা তারাও বুঝতে পারছেন না। আপনি যে সাময়িক একটা রিলিফ তারা পেয়ে যান, সেটাতেই তখন আসলে এত ফোকাস থাকেন যে লং টার্মে কি হারাচ্ছেন সেটার দিকে আর খেয়াল করবার তাদের সুযোগ থাকে না। খুবই চমৎকার বলেছেন। তো এবার যদি আমরা আসি যে কিভাবে এই ছাত্র শিক্ষকের যে সম্পর্ক, এই সম্পর্কটি উন্নয়নে কাজ করা যায়। আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে এটার প্রভাবটা কিন্তু বা ম্যানিফেস্টেশনটা কিন্তু বিভিন্ন লেভেলে, যেমন আমার ব্যক্তি লেভেলে রয়েছে, আমার একটি গ্রুপ পর্যায়ে রয়েছে, আমার পারিবারিক পর্যায়ে রয়েছে, শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ে রয়েছে। তো ফলে আমাকে কিন্তু আগে বুঝতে হবে যে এই প্রভাবটা আমার উপর কতটা পড়ছে, এজ এ ব্যক্তি আমার উপর কতটা পড়ছে। সেটা হতে পারে আমি শিক্ষার্থী, হতে পারে আমার শিক্ষক। তো আমার উপর কতটা পড়ছে সেটার একটি প্রভাব যাচাই করা আগে প্রথমে দরকার। এবং আমি যদি মনে হয় যে আমার উপর বেশি প্রভাব পড়ছে, তাহলে কিন্তু আমাকে ব্যক্তিগত পর্যায়ে সেবাটা গ্রহণ করতে হবে, এবং এটা যদি দীর্ঘদিন পরে থাকে তাহলে কিন্তু আমাকে ওই মানসিক সেবার মধ্যে যেতে হবে। তো এটা হচ্ছে একটা পর্যায়ে। আমি যদি বলি যে না, পারিবারিক পর্যায়ে সম্পর্কের অবনতিগুলো হচ্ছে, তখন কিন্তু আমাকে পরিবার এবং আমার ব্যক্তিগত এই দুটোকে একসাথে মিলিয়ে সেবার অধীনে আনতে হবে। কিন্তু আমি যদি মনে করি যে সামগ্রিক একটি প্রভাব পড়ছে, তাহলে কিন্তু অনেক সময় চাইলে শিক্ষা প্রতিষ্ঠানও এর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারে। যেমন শিক্ষা প্রতিষ্ঠানগুলো আপনারা জানেন যে, যেহেতু আপনি একজন পেশাজীবী, জানেন যে কোনো ট্রমাটিক এক্সপিরিয়েন্সের পরে আমাদের যে অভিজ্ঞতার মধ্যে দিয়ে যায় মানুষ, সেখানে কিন্তু অনেক ধরনের এখন সায়েন্টিফিক টুলস তৈরি হয়েছে, যে টুলসগুলোর মাধ্যমে আমরা এই যে মনোজগতের যে প্রভাব সেটাকে কমিয়ে আনতে পারি। রাইট? সেটা হতে পারে ব্যক্তিগতভাবে, অথবা দলীয়ভাবে, অথবা প্রাতিষ্ঠানিকভাবে। বিভিন্ন ধরনের সেলফ কেয়ার মূলক একটি সচেতনতা প্রোগ্রাম চালু করা যেতে পারে, যাতে করে আমি নিজের সেলফ কেয়ার নেই, গঠনমূলকভাবে সেলফ কেয়ারটা নেই, সেটার একটি প্রয়োজনীয় কার্যক্রম চালু করা যেতে পারে। কর্তৃপক্ষ বিভিন্ন ধরনের কার্যক্রম চালু করতে পারে বা কার্যক্রম আয়োজন করতে পারে, যার মাধ্যমে শিক্ষার্থীরা আরো বেশি পড়াশোনার প্রতি মনোযোগ হতে পারে, এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটির প্রতি তারা মনোযোগ যেতে পারেন, এবং তাদের ভিতরে আমি যেটা বলবো যে একটু দলীয় অ্যাক্টিভিটির মধ্যে দিয়ে যেতে পারেন, যে অ্যাক্টিভিটির মধ্যে দিয়ে গেলে তাদের মনোজগতের ওই যে নেতিবাচক প্রভাবগুলো রয়েছে সেটা আস্তে আস্তে হিল হতে থাকে। শিক্ষা প্রতিষ্ঠানগুলো চাইলে শিক্ষার্থীদের সাথে এবং শিক্ষকদের সাথে আলাদা আলাদাভাবে মানসিক স্বাস্থ্য সেবার বিভিন্ন ধরনের পিএফএ প্রোগ্রাম চালু করতে পারে। সেটা কি? আমরা যেটা বলি যে পিএফএ প্রোগ্রামের মাধ্যমে, মানে সাইকোলজিক্যাল ফার্স্ট এড সাপোর্ট। সো এই সাইকোলজিক্যাল ফার্স্ট এড সাপোর্টের মাধ্যমে দলীয়ভাবেও এবং ব্যক্তিগতভাবেও কিন্তু ব্যক্তিকে তার ট্রমা পরবর্তী যে ইম্প্যাক্টটা রয়েছে বা প্রভাবটা রয়েছে সেটা কমানোর জন্য ভূমিকা রাখে, এবং এই পিএফএ প্রদান করার ফলে দেখা যাবে যে পরবর্তীতে তার মধ্যে লং টার্ম যে পিটিএইচডি হওয়ার সম্ভাবনা সেটাকে কমিয়ে দিবে। তো ফলে শিক্ষা প্রতিষ্ঠানগুলো কিন্তু চাইলে এরকম প্রোগ্রামের আয়োজন করতে পারে, এবং এছাড়াও শিক্ষা প্রতিষ্ঠান গুলো চাইলে তাদের শিক্ষার্থীদের জন্য বিশেষ ধরনের মানসিক স্বাস্থ্য সেবা ক্যাম্প পরিচালনা করতে পারে, এবং এই ক্যাম্পগুলোর মাধ্যমে ব্যক্তিগত পর্যায়ে যারা যারা বিশেষ অসুবিধার মধ্যে থাকবেন তাদের স্ক্রিনিং অথবা অ্যাসেসমেন্টের মাধ্যমে তাদেরকে যথাযথ ইন্টারভেনশন প্রক্রিয়ার মধ্যে নিয়ে যেতে পারেন। এছাড়াও শিক্ষা প্রতিষ্ঠান চাইলে তাদের বিভিন্ন আমি বলবো যে ওয়েবসাইট অথবা সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ধরনের রেফারেল তথ্যগুলো, অর্থাৎ মানসিক স্বাস্থ্যের রেফারেল তথ্যগুলো নিয়েও তারা প্রচারণা চালাতে পারে, যার মাধ্যমে শিক্ষক শিক্ষার্থীরা তাদের প্রয়োজনীয় যে সেবাগুলো কোথা থেকে পাবেন তারা সেই তথ্যটা পেয়ে যাবেন। ফলে তারা নিজেরা অনেক সময় ওই সেবাগুলোকে অ্যাভেল করবেন। এই সেবা গ্রহণের জায়গাটাতে তো আসলে অনেক স্টিগমা কাজ করে, যে আমি পার্সোনালি যাব কোথাও। ইভেন আমি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও দেখেছি যে
সেখানে হয়তো কাউন্সিলিং ইউনিট আছে, একটা মানে অভিজ্ঞ কাউন্সিলর দল সেখানে কাজ করছে, কিন্তু স্টুডেন্টরা তাদের কাছে যাচ্ছে না। এবং সবচেয়ে বেশি আমি দেখি যে যারা স্টাফ থাকে, শিক্ষকরা থাকে, তাদেরও সেবার প্রয়োজন হয়। তারা বেশিরভাগ ক্ষেত্রে সেখানে ভিজিট করেন না। একটা ছোট বিরতির সময় হয়ে এসেছে। আসলে প্রশ্নটার উত্তর আমি বিরতির পরেই শুনবো। বিরতি নিয়ে আসছি। প্রিয় দর্শক, আরেকটা বিরতি নিচ্ছি। আশা করি সঙ্গেই থাকবেন। আপনারা দেখছেন প্রমিসেস জানতে চাই। আজ কথা হচ্ছে সামাজিক অস্থিরতা, ছাত্র শিক্ষক সম্পর্কের প্রভাব ও করণীয় নিয়ে ডক্টর মোহাম্মদ সেলিম চৌধুরীর সাথে। বিরতির আগে যে প্রশ্নটি রেখেছিলাম সেটি ছিল এরকম যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আসলে এখন অনেকেই সচেতন হয়েছেন। তারা মানসিক স্বাস্থ্য সেবা প্রদানের জন্য একদল অভিজ্ঞ লোক সেখানে নিয়োগ করছেন। কিন্তু ছাত্র শিক্ষক এবং অন্যান্য কর্মকর্তা-কর্মচারীদের কাছ থেকে সেই রেসপন্সটা পাওয়া যাচ্ছে না যে তারা সেই সেবাটি গ্রহণ করবেন। এই জায়গাটি নিয়ে কি বলবেন? অনেক ধন্যবাদ। আসলে আমাদের মানসিক স্বাস্থ্য বিষয়ে সেবা গ্রহণ, মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা, এই সম্পর্কিত অনেক ধরনের আমি বলবো যে নেতিবাচক ধারণা আমাদের সমাজে প্রচলিত রয়েছে, যেটাকে আমরা সহজ ভাষায় বলি স্টিগমা। কারণ আমরা অনেকেই আমি বলবো যে মনে করি শিক্ষাগত যোগ্যতা, অর্থনৈতিক অবস্থা বিবেচনায় সেটা সব জায়গায় আমি প্রায় কাছাকাছি দেখেছি যে মানসিক স্বাস্থ্য অসুবিধাটাকে আমরা স্বাভাবিকভাবে নিতে পারছি না। আমরা মনে করি যে এটা কোনো অসুস্থতা না, এটা কোনো রোগ না, এটাতে কোনো ধরনের চিকিৎসা ব্যবস্থাপনার দরকার নাই, অথবা চিকিৎসা ব্যবস্থাপনা থাকলেও ওই চিকিৎসা ব্যবস্থাপনা সম্পর্কে সঠিক জ্ঞান এবং জানারও ঘাটতি রয়েছে। তো এই সবকিছু মিলিয়ে পুরো সমাজ ব্যবস্থার মধ্যেই আমি বলবো যে মানসিক স্বাস্থ্য সম্পর্কে আমাদের অনেক ধরনের ভ্রান্ত ধারণা, ভ্রান্ত বিশ্বাস এবং স্টিগমা কাজ করে। তো ঠিক একই রকম ভাবে এটা বিদ্যালয়েও, শিক্ষা প্রতিষ্ঠানেও প্রযোজ্য। যেমন এমন অনেককে আমি পেয়েছি যারা পার্সোনালি এসেছে সাহায্য নিতে। তো আমি যখন খোঁজ করলাম যে সে কোথায় পড়াশোনা করছে, তো সেখানে আমি জানি যে সেখানে এরকম ভালো সেবার ব্যবস্থা আছে। তো আমি যখন জিজ্ঞেস করেছি তখন তিনি বলেছেন যে ওখানে গেলে আমার মানে ওর যারা দেখবে যে আমি ওখানে যাচ্ছি, তো পরে ওরা আমাকে টর্ন করে। এবং এই সংখ্যাটা কম নয় অনেকের ক্ষেত্রে। যতটুকু আমি পেয়েছি যে স্টুডেন্টরা যাচ্ছে, ওই শিক্ষা প্রতিষ্ঠানে যারা মানে পেশাজীবী আছে তাদের মধ্যে সেই পার্সেন্টেজটা আরো অনেক কম। এই জায়গাটি সম্পর্কে আপনি সঠিক বলেছেন, একেবারে সঠিক। আপনি যেরকম বলেছেন সেরকম আমার কাছে এরকম অনেক ক্লায়েন্ট আসেন যারা আসলে ওরা যেই শিক্ষা প্রতিষ্ঠানে থাকেন সেখানে ওই ধরনের ব্যবস্থাপনা রয়েছে, কিন্তু তারা আমার কাছে আসে। এটা একটা লজ্জার ব্যাপার। লজ্জা, আমি আগেই বললাম যে ট্রমা, বা আমি যেটা বলছিলাম যে স্টিগমার একটি বিষয়, তারপরে ভ্রান্ত ধারণা রয়েছে, ভ্রান্ত বিশ্বাস রয়েছে, যেটা আমাদের সমাজের সকল স্তরে এটা রয়েছে। আমরা আসলে আমি মানসিকভাবে অসুস্থ হয়েছি, মানসিক অসুবিধার মধ্যে দিয়ে যাচ্ছি, তার জন্য আমি কোনো সাহায্য চাইবো এবং পেশাগত সাহায্য চাইবো, এটা সম্পর্কে আমাদের এখনো অনেক দূর যেতে হবে। এবং এই জায়গাটা ভাঙতে আসলে আমার কাছে মনে হয়েছে যে শিক্ষা প্রতিষ্ঠান একটি বড় জায়গা হতে পারে। কারণ শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে যদি আমরা এই সচেতনতাটা ছড়িয়ে দিতে পারি, তাহলে দেখা যাবে যে মানসিক স্বাস্থ্য সম্পর্কে আমাদের ধারণাটা অনেক ইতিবাচক হবে। কিভাবে শিক্ষা প্রতিষ্ঠান এখানে এই প্রচারণাটা করতে পারে? যে তাদের একটি সেন্টার আছে, সেখানে যে আসা যায়, একটা দুটো প্রোগ্রামে নিশ্চয়ই এনাফ না। না, অনেক। আমি যেটা বলবো যে আমাদের মানে আমি জানি যে শিক্ষা মন্ত্রণালয় আমাদের একটি মেন্টাল হেলথ প্রোগ্রাম চালু করেছেন, এর মাধ্যমে শিক্ষকদের সচেতনতা তৈরি করার চেষ্টা করছেন, এবং সেটা অনলাইন এবং অফলাইন উভয় মাধ্যমে। এবং এর মাধ্যমে আমি যখন বিভিন্ন প্রশিক্ষণে যাই তখন কিন্তু আমি দেখতে পাই যে শিক্ষক এবং শিক্ষার্থীদের মধ্যে এই সম্পর্কে অনেক সচেতনতা তৈরি হয়েছে। এবং এখনকার যারা আমরা জেনজি বলি বা আধুনিক তরুণ সমাজ বলি, তাদের মধ্যে কিন্তু অনেকেরই মানসিক স্বাস্থ্য সম্পর্কে ধারণা, জ্ঞান, সচেতনতা বৃদ্ধি পেয়েছে। কিন্তু ঠিক অপর পক্ষে এই সম্পর্কিত যে স্টিগমা রয়েছে, এবং আপনি যেটা বলেছেন যে বিভিন্ন ধরনের নেগেটিভ কনোটেশন রয়েছে, এই কনোটেশনের কারণে অনেকেই
এই ব্যবস্থাপনার মধ্যে আসতে আগ্রহী হন না এবং ভয় পান যে পরবর্তীতে তাকে কোনো ধরনের একটি লোগো লাগিয়ে দেওয়া হবে কিনা, যে তোমার মানসিক অসুস্থতা হয়েছে, তুমি তো সাইকোলজিস্টের কাছে যাচ্ছ, তুমি তো কাউন্সিলরের কাছে যাচ্ছ। এই ভয়টার কারণে অনেকেই কিন্তু আসতেছে না। তবে আমি রিসেন্টলি একটি অভিজ্ঞতার কথা আপনার সাথে শেয়ার করতে পারি। অনেকে কিন্তু অনলাইনে কাউন্সিলিং সেবা বা মানসিক স্বাস্থ্য সেবাটা নিচ্ছেন এবং তারা এখানে বলছেন যে আমরা আসলে এখানে আমাদের স্টিগমাটাইজ হওয়ার ঝুঁকি কম, তো ফলে আমরা ওইটাতে আগ্রহী বেশি। এবং এটা কিন্তু আমাদের জন্য একটি আশার বাণী যে মানুষ এই প্রক্রিয়ার মাধ্যমে দেখা যাচ্ছে কোনো ধরনের কি ছাড়া, সামাজিক কুসংস্কার ছাড়া, গোপনীয়ভাবে অর্থাৎ গোপনীয়তাটা রক্ষা করে তারা কিন্তু সেবা গ্রহণ করছে। এবং এটা কিন্তু শিক্ষার্থীদের মধ্যে অনেক বেশি, কারণ শিক্ষার্থীরা এমনও বলেন যে আমরা আমাদের পরিবারকে আমি জানাইতে চাই না আমি যে সেবাটা গ্রহণ করছি। এবং আমরা যখন জিজ্ঞেস করি যে আপনি যে আমার সাথে এই সেবাটা নিচ্ছেন সেটা আপনার পরিবার জানে কিনা, বলে যে না, পরিবারকে আমি জানাই নাই। কারণ পরিবার যদি জানে তাহলে পরিবারও আমাকে বলবে তুমি কি অসুস্থতা রয়েছে যেটা তোমরা আমার সাথে শেয়ার করো না, তোমাকে সাইকোলজিস্টের কাছে যেতে হবে। তো এই ধরনের অভিজ্ঞতা কিন্তু আমরা শিক্ষার্থীদের মধ্যে পাচ্ছি। তো ফলে এটা আমাদের জন্য কিন্তু একটা আশার বাণী। যারা আপনি খুবই চমৎকার বলেছেন যে অনেকেরই এই ধরনের মানসিকতাগুলো খুব হেল্পফুল, যেগুলো অ্যাকচুয়ালি স্টিগমা থেকে বের হওয়ার জন্য আমাদের কাছে খুব ভালো উদাহরণ। কিন্তু একই সঙ্গে স্টিগমা গুলো আছে যেখানে এরকম বলা হয় যে তুমি দুর্বল, তুমি মানসিক ব্যাপারগুলো নিজে নিয়ন্ত্রণ করতে পারো না, তোমার সেই সক্ষমতা নাই, তোমার সেই সক্ষমতাগুলো নাই, এবং সেগুলো যাতে না শুনতে হয় সেজন্যই আসলে অতটা গোপনীয়তা তারা রক্ষা করতে চায়। সেই একটি দিক। বাট এটা ভালো যে এখন অনেকেই সচেতন হচ্ছে এবং স্টিগমা থেকে বের হওয়ার চেষ্টাও করছে। রাইট, আমি এই জন্য আপনাকে যে বলেছি যে রেফারেল তথ্যগুলো থাকে এবং সেখানে যদি অনলাইন অফলাইন উভয় সেবার মাধ্যম তারা জানতে পারেন তাহলে দেখা যাবে যে তারা স্বপ্রণোদিত হয়ে এবং কোনো ধরনের স্টিগমার অধীনে না এসেই তারা কিন্তু সেবাটা গ্রহণ করতে পারবে এবং এতে তারা উপকৃত হবে এবং তাদের যে মানসিক কষ্টগুলো রয়েছে, যে যন্ত্রণাগুলো রয়েছে সেখান থেকে তারা মুক্তি পেতে পারেন। এবং শিক্ষকরা কিন্তু এখানে একজন বড় মিডিয়া হতে পারে, এই যে মোটিভেটরের হিসেবে, যে তারা যখন ছাত্রদের সাথে যখন তাদের ইন্টারঅ্যাকশন হচ্ছে তখন তারা এই বিষয়গুলোতে মোটিভেট করা যে তোমাদের কোথাও কোনো অসুবিধা থাকলে তোমরা যেতে পারো বা তোমরা আমাদের কাছেও আসতে পারো, কথা বলতে পারো, এখানটাতে শিক্ষকরা একটা বড় ভূমিকা রাখতে পারেন। হ্যাঁ, আমি এটাতে খুবই আশাবাদী এবং এখন আমরা যাদের সাথে প্রশিক্ষণের আয়োজন করেছে বা যাদের সাথে আমরা ইন্টারঅ্যাকশন করেছে তারা কিন্তু এখন এটা করছেন। তার মানে বলতে চাইছেন যে শিক্ষকরাও যাতে মানে টু সাম এক্সটেন্ট যাতে মানসিক হেল্পটা দিতে পারে, হয়তো সে প্রফেশনাল হেল্প পর্যন্ত না কিন্তু প্রাথমিক যে হেল্প সেটার জন্য তাদেরকে দক্ষ করে গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হচ্ছে এবং এটা চলমান রয়েছে বলে আমি যতটুকু জানা রয়েছে। চমৎকার উদ্যোগ আমার কাছে মনে হয়, কারণ মাধ্যমিকের ক্ষেত্রে যদি এই সাহায্য দেওয়া হয়ে থাকে, মাধ্যমিকের বাচ্চারাই কিন্তু সবচেয়ে বেশি ভালনারেবল। রাইট, তারাই তো আমরা বলি যে অ্যাডোলেসেন্স পিরিয়ড এবং তাদেরই মধ্যে অনেক ধরনের নেতিবাচক অভিজ্ঞতাগুলো আরো বেশি সময় কন্টিনিউশন থাকে এবং তারা সেগুলোকে ডিল করতে তাদের অসুবিধা হয়। ফলে আমি বলবো যে ব্যক্তিগত পর্যায়ে, পারিবারিক, সামাজিক এবং ঠিক একই রকম ভাবে শিক্ষা প্রতিষ্ঠানগত যদি উদ্যোগ গ্রহণ করা হয় তাহলে আমরা আমাদের এই তরুণ সমাজ এবং শিক্ষার্থীদেরকে আরো বেশি মানসিকভাবে সুস্থ এবং দক্ষ করে গড়ে তুলতে পারবো এবং তাদেরকে মানসিকভাবে সহনশীল ভাবে গড়ে তুলতে পারবো যাতে করে তারা ভবিষ্যতে আমাদের দেশের জন্য সুনাগরিক হিসেবে অবদান রাখবেন। অনেক অনেক ধন্যবাদ ডক্টর সেলিম চৌধুরী আজকে চমৎকার এই আলোচনার জন্য। আশা করি আমরা ছাত্র শিক্ষক সম্পর্কের গুরুত্ব সম্পর্কেও বুঝেছি, এর প্রভাব সম্পর্কে বুঝেছি এবং কি করা প্রয়োজন সেটি নিয়েও আসলে আমরা আলোচনা করলাম। আজকে আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। ধন্যবাদ আপনাকে এবং ধন্যবাদ বাংলা টিভিকে এই ধরনের একটি প্রোগ্রাম আয়োজন করার জন্য। অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আজকের অনুষ্ঠানের শেষে চলে এসেছি। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। খোদা হাফেজ।